মাফিয়া ডনের কথা বলছি। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ দেখেছি, আমরা হিটলারের পতন দেখেছি, সাদ্দাম হোসেনের ফাঁসি দেখেছি। এটা বিশ্ব রাজনীতির ইতিহাসে চেকমেট দিয়ে দিল। অবশেষে সেই সত্যটা সামনে চলে এসেছে যা এতদিন লুকিয়ে রাখা ছিল। ও কাকু কাউরে যে ডরায় না, কাকুরে চ্যালেঞ্জ দিও না, দিছে চ্যালেঞ্জ। তো হয়েছে কি যে ইট মারলে তো পাটকেল না, ইট ভাটার পুরো ইট খাইতে হবে। একসাথে মরণ কামড় দিছে ভাই, কাহিনী ঘটে দিছে। এই নিউজ দেখার পর ভাই আমার গায়ের লোম টোম সব দাঁড়ায় গেছে। এটা কি ভাই সম্ভব? তো বাপের বেটা এই অনেক ঝামেলা সমাধান করে ফেলছে ডক্টর ইউনূস। পর্দার অন্তরালে নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। এগুলো ইউনূস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাচ পজিটিভ। ইতিমধ্যেই ওসমান হাদির হত্যাকারী সে রিমান্ডে দায় স্বীকার করে স্বীকারোক্তিও দিয়েছে এবং চাঞ্চল্যকর কিছু তথ্য দিয়েছে, যেই কারণে সেই স্বীকারোক্তি এবং এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে ওসমান হাদির খুনিকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। অতি শীঘ্রই এবার ফাঁসি হতে যাচ্ছে ওসমান হাদির খুনির। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার। তারা কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে, ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি করছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেওয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে। পুরো হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না। এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মোস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুলে ফেলবেন, ইত্যাদি ইত্যাদি। ছাত্রীদের মনে আগুন জ্বালিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ফ্যাসিস্ট গ্রুপের কিছু ছাত্রী সংগঠন ছিল, তাদেরকে কখনো জামাত বা কখনো বিএনপিতে পুশিং করে তারা চেয়েছিল এই শক্তির মধ্যে এটা ফাটল ধরাতে। দর্শক, বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। এখন আপনাদেরকে আমি সেসব ভিডিওগুলো প্রমাণ সহ দেখাবো, তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলে নিই, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন। যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো। চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। উগ্রবাদী হিন্দুদের দাবির মুখে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর কে নির্দেশ দেয় যে মুস্তাফিজকে বাদ দিতে হবে তোমাদের টিম থেকে, এবং উপায় না দেখে কেকেআর এর মালিক শাহরুখ খান অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দেন এবং মুস্তাফিজ বিষয়ক সমস্ত পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। দর্শক, মাত্র কিছুদিন আগে মুস্তাফিজকে প্রায় 9 কোটি রুপি দিয়ে এই কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না। এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মুস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুলে ফেলবেন, ইত্যাদি ইত্যাদি। এগুলো সবই ছিল বিচ্ছিন্ন হবে উগ্র হিন্দুত্ববাদীদের আসলে একটা উস্কানি। কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার। তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের পর বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল। তিনি একটু আগে ফেসবুকে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে, গোলামীর দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শুনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না, কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমের নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনা আমি দিয়েছি। যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলোতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি
যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচার যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের বাড়ি থেকে আইপিএল এর কোনো খেলা সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামির দিন শেষ। এর স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটাই বলেছি একটু একটা ভিডিওতে, যে এই সমস্ত ওই যে নেকু পশু মুনু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে ওদেরও চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নেওয়া ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি, ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা। তারা আরো ব্যাখ্যা করতেছে যে নিউজ দাঁড়িয়ে এই দায়ী সেই দায়ী, দীপুচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো করছে, তাই না? এটা তো নতুন না। বাংলাদেশে এরকম হয়, ভারতেরও বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে পিঠে ভারতে। সেই ভারত আমাদের এখানে দীপুচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আর আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাস সামনে আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাই কমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে, এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্য বা সম্প্রচার বাতিল করবে, এটা একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? তখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না। তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সেই চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা, এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাও দাও করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার, এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিক ভাবে তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি দিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছর খাদ্যের সংসম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটা দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবো, দ্বিতীয় হচ্ছে যে ভারতের উপর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। পর্দার অন্তরালে জামাত বিএনপিকে ঐক্যবদ্ধ করে প্রফেসর ইউনূস বিরল ঘটনা ঘটাচ্ছেন। তবে কিভাবে ঐক্যবদ্ধ করছেন কি এগুলো বলেছি কয়েকটা আলোচনা, এটা রিপিট করবো না, জাস্ট কয়েক সেকেন্ড একটু বলে দিই। ইউনূস মনে করছেন যে বিএনপি জামাত এখন ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তাদের মধ্যে যদি ডিভিশন থাকে, দেশ কাঙ্ক্ষিত জায়গায় যাবে না, সিঙ্গাপুর তাইওয়ান হবে না, দক্ষিণ কোরিয়া হবে না, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, এই দুর্নীতি, অব্যবস্থাপনা, হানাহানি, হিংসা, বিদ্বেষ, লাশের রাজনীতি চলতেই থাকবে, এবং নির্বাচনের পরেই কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ ফুল ফেজে বাংলাদেশের রাজনীতি চলে আসবে। অতএব এই সমস্যার সমাধান একটাই, বিএনপি জামাতকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ইউনূসের এই নির্দেশনা অনুযায়ী আমির জামাতের থিওরি হচ্ছে যে জাতীয় সরকার গঠন করতে হবে। যেহেতু বিএনপি জামাত জোট করবে, সমঝোতা করবে, এটা তো বাস্তব কথা না এখন, কিন্তু যারাই জিতুক সমান মানে একদম ভাগ করে দেশ চালাবে, বিরোধী দল বলতে কার্যত কিছু থাকবে না, সবাই আমরা এক। 5 বছরের জন্য এই স্থিতিশীলতাটা জামাত চায়। ইউনূস এইভাবে ঐক্যবদ্ধ করতে নানান ভূমিকা রাখছে। এখন এই জায়গার আরেকটা ম্যানিফেস্টেশন নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে নির্বাচন অনিশ্চয়তার মতো ঘটনা কিন্তু অনেক কিছু ঘটতেছিল, অনেক ঝামেলা ছিল। এই অনেক ঝামেলা সমাধান করে ফেলছেন ডক্টর ইউনূস। যেমন দেখেন, জামাত ইসলামীর মহাসমাবেশের কথা ছিল 3 তারিখ, আমি এই আলোচনা করছি 3 তারিখই। চরমোনাইয়ের মহাসমাবেশের কথা ছিল 9 তারিখ। এখন খবর হচ্ছে যে জামাতের সমাবেশ হচ্ছে না, চরমোনাইতে হচ্ছে না। বিএনপিও মহাসমাবেশ করার প্ল্যান ছিল, তারাও আর করছে না, তাদের তারেক রহমান খালেদা জিয়া জানা দাও ঠিক। এখন দেখেন, নির্বাচনের আগে যেসব ইস্যুতে জামাত, চরমোনাই বা বিএনপির মহাসমাবেশ করার কথা ছিল, ওই সব ইস্যুতে মহাসমাবেশ করা এটা নির্বাচন অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়ার একটা বিষয়। কিভাবে? বিষয় হচ্ছে এইভাবে যে নির্বাচনের সময় নির্বাচনী জনসভা, কিন্তু এই দাবিতে সেই দাবিতে মহাসমাবেশ, অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে, ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে মহাসমাবেশ, এটা নির্বাচনের স্পিড পরিপন্থী। যদি ওসমান হাদি হত্যার বিচারের দাবি, এটা এট এনি কস্ট করতে হবে, কিন্তু এগুলো নিয়ে মহাসমাবেশ করতে গেলে সরকারের উপর যে চাপ পড়ে, তাতে নির্বাচন সরকার কিভাবে করবে? তো পর্দার অন্তরালে
ইউনুস বিএনপি জামাত চরমনাই থেকে শুরু করে জামাত এনসিপি, আরেকটা কথা বলি এখানে, জামাত এনসিপি যে জোট, এটা কি শুধু জামাতের অর্জন বা এনসিপির অর্জন? না, ইউনুস সরকারের মধ্যে যারা এনসিপি শুভাকাঙ্ক্ষী অথবা সরকার থেকেও যারা এনসিপি কে পরামর্শ দেন, তারা বলেছে যে বাবারা তোমরা জামাতের সাথে জোট করে যাও। কারণ কি, একটা স্থিতিশীল বাংলাদেশে আমরা উপহার দিতে চাই, যে বাংলাদেশে ডিভিশন থাকবে না, একটা ব্যালেন্স থাকবে, ব্যালেন্স অফ পাওয়ার থাকবে। ব্যালেন্স অফ পাওয়ার থাকলে কেউ কারোর উপর নির্যাতন করতে যায় না, কারণ একটা দিলে একটা খাওয়া যাবে। নির্যাতন করে কখন? যখন আমি বেশি শক্তিশালী, আমার প্রতিপক্ষ দুর্বল, যে আমি একটা দিলেও দৌড়বে। কিন্তু যদি দেখেন যে আপনি যদি হঠাৎ একজন একটা থাপ্পড় দেন, উল্টা আপনাকে একটা খেতে হবে, তাহলে আপনি ভুল করে দিবেন না। ইন্টারন্যাশনাল রিলেশনসে ব্যালেন্স অফ পাওয়ার একটা থিওরি আছে। এই যে পারমাণবিক বোমা, এটা একটা ব্যালেন্স অফ পাওয়ার। তো ব্যালেন্স অফ পাওয়ার জরুরি বিশ্বযুদ্ধ এড়াতে। সমানে সমান থাকলে যুদ্ধ হয় না। পারমাণবিক বোমা পৃথিবীতে অনেকগুলো রাষ্ট্রের আছে বলে যুদ্ধ হয় না। ভারত পাকিস্তান, ভারতের পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের আছে, এই দুই দেশেরই পারমাণবিক বোমা আছে বলে এই দুই দেশে পারমাণবিক যুদ্ধ হবে না। কারণ এরা মারলে এরাও মারবে, দুই দেশই শেষ, তাদের যুদ্ধই হবে না। এটা একটা থিওরি। যাই হোক, আশা করি শিখছেন নতুন কিছু। তো দর্শক, এখানে বাংলাদেশে একটা ব্যালেন্স অফ পাওয়ার করার জন্য সরকারের অনেকে পরামর্শ দিয়েছেন এনসিপি কে, তোমরা জামাতের সাথে জড়িয়ে যাও। তাহলে জামাতকে যে গালাগালি শুরু করেছে এনসিপি, এত সহজে জামাতের সাথে জড়িয়ে যাওয়ার কথা না। আমার এনসিপির অনেক নারী নেত্রী, আইকনিক ফিগার চলে গেছে। মূলত ইউনুস সরকার একটা পরামর্শ ছিল, এটাও আমি বলে দিলাম আপনাদেরকে। এর মানে আসলে রাজনীতিকে ঐক্যবদ্ধ করা, বিএনপি জামাত বা টোটাল রাজনীতিকে একটা ব্যালেন্স অফ পাওয়ারের মধ্যে আনার জন্য ইউনুস সরকার নানানভাবে চেষ্টা করছে, পর্দার অন্তরায় নানান চেষ্টা করে বিরল ঘটনা ঘটানোর চেষ্টা করছেন। আর এই মহাসমাবেশ স্থগিত হওয়া, একে অপরের বিরুদ্ধে বক্তব্য দেওয়া থেমে যাচ্ছে। তারেক রহমান জামাতকে গালাগালি করতে নিষেধ করেছেন এবং মিটিং বিদ্যুতাপন্ন সম্পর্ক বাড়ছে, আমির জামাতের ঐক্যের কথা, এগুলো ইউনুস সরকারের পর্দার অন্তরাল থেকে এই ঘটনা ঘটাচ্ছে এবং ইটস ভেরি মাচ পজিটিভ। এভাবে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ চাই, অনৈক্য চাই না, হানাহানি চাই না, এবং আমরা বাংলাদেশকে দক্ষিণ কোরিয়া তাইওয়ানের মতো একটা সমৃদ্ধ দেশ চাই। বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুর দর্জি হবেন না। বেগম খালেদা জিয়ার উপরে, সিনার উপরে প্রেসার ছিল, যে কোনো মূল্যে খালেদা জিয়াকে থামাতে হবে, যে কোনো মূল্যে খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করতে হবে। কারণ সত্যিকার অর্থে জিয়ার জাতীয়তাবাদী চেতনায় সে মানুষই কথা বলতেন। ওই একজন মানুষকে বেগম খালেদা জিয়া, ওনাকে কেন হাজতে যেতে হয়েছে এটা বলেছি, কি করে নিয়েছে। তাহলে বেগম জিয়াকে হাজতে ঢুকানো তো জরুরি ছিল। বাংলাদেশের জাতীয় রাজনীতিবিদদের মধ্যে প্রথম শ্রেণীর মাত্র একজন সরকার প্রধান, একজন সিনিয়র রাজনীতিবিদ লেন্দুর দর্জির উদাহরণটা বাংলাদেশে টেনেছে, এবং ওই ব্যক্তি ছিল দেশমাতা বেগম খালেদা জিয়া। আপনারা কি জানেন, তারা যখন বলেছে, ভারতের তথাকথিত রাষ্ট্রপতি প্রণব ব্যানার্জি যখন বাংলাদেশে এসে তার সাথে ডিপ্লোম্যাটিক লিয়াজো মেনটেনের জন্য তার সাথে বেগম জিয়া দেখা করে নাই কেন, কি হয়েছে, এটাকে নিয়ে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে তারা, ভারতীয় তল্পি বাহক আওয়ামী লীগের লোকজনরা, যে বেগম জিয়ার এটা ভুল সিদ্ধান্ত ছিল, কেন এটা করেছে। অথচ আসল সিদ্ধান্তটা ছিল এটা, যে বেগম জিয়া প্রথম বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং বিএনপির মতো এত বড় একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে সিনা লেন্দুর দর্জিটাই পরিত্যাগের জন্য বেগম জিয়া ওপেনলি বলেছে লেন্দুর দর্জি হবেন না। তো লেন্দুর দর্জির উদাহরণ, বিডিআর পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড, গুম খুন হত্যাকাণ্ড, বেগম জিয়া কন্টিনিউয়াসলি আমারিং করছিলেন। দর্শক শ্রোতা, কষ্টের কথা কি জানেন, শুধু বেগম জিয়াই এই কাজটা করতেন না, মির্জা ফাক করতেন না, গোরখোদক আব্বাস করতেন না, আব্দুল আউয়াল মিন্টু করতেন। আজকে যারা নেতা ওনার পাশে ঘুরঘুর করে, ওনার পাশে না, যারা বিএনপির চেয়েও বড় বিএনপি, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী, সামা ওবায়েদ, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, মোহাম্মদ সালাম, এরা বিএনপির চেয়েও বড় বিএনপি। এত বিএনপি, একটা লোক বেগম জিয়া যে কথাগুলো বলছেন এই বিষয়গুলোকে টাচ করে নাই। কেন করতেন না? গণভবনে পার্টি থাকতো। এখন বেগম জিয়াকে হাজতে নেওয়া জরুরি হবে না? উনি বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যেভাবে উনি সত্য কথা বলছিলেন, ওনারাই মুখ বন্ধ করা জরুরি ছিল। হাসিনাকে বলছে মূল্যে একটা মামলা তৈরি করো, কইরা বেগম জিয়াকে হাজতে ঢুকাও। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, গত 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে আজ আমি যখন এই ভিডিও করছি, শনিবার 3রা জানুয়ারি 2026 সাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি কাজটি করেছেন, ঠিক আছে। কিন্তু এই হেভিওয়েট প্রার্থীদের বেছে বেছে কেন
প্রার্থিতা বাতিল করা হচ্ছে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কাছ থেকে এবং খুব গোপন সূত্রে পাওয়া কয়েকটি বিষয়ে আমাদের নজরে এসেছে এবং এই বিষয়টি আপনাদেরকে জানানো দরকার বলে মনে করি। ওই বিষয়টিতে যাওয়ার আগে আমরা আরেকটি গরম খবর, যেটি আপনারা ইতিমধ্যেই জেনেছেন, আমাদের বাংলাদেশের ক্রিকেটের কাটার মাস্টার মুস্তাফিজ দীর্ঘদিন ধরে আইপিএল এ তিনি খেলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। আজ আইপিএল তাকে ডেকে অপমান করে তাকে না খেলানোর ঘোষণা জানিয়ে দিয়েছেন এবং তার সাথে চুক্তি বাতিল করেছে। জানা গেছে এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশেই আইপিএল কর্তৃপক্ষ এই কাজটি করেছে। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মনে এই বিষয়টিতে আঘাত লেগেছে, তারা চরম ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং বাংলাদেশের মানুষ সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন যে কলকাতার যে সমস্ত টিভি চ্যানেলগুলো, ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলো বাংলাদেশে পরিচালিত হয়, সম্প্রচার হয়, এগুলো বাতিল করতে হবে, নিষিদ্ধ করতে হবে। ভারতীয় পণ্য বয়কটেরও ডাক দিয়েছেন কেউ কেউ এবং বিশেষ করে ক্রিকেট প্রেমীরা, বাংলাদেশের ক্রিকেট আমোদীরা তারা ঘোষণা দিয়েছে যে আইপিএল তারা আর কোনোদিনও দেখবে না। এরই মধ্যে আমার দেশ পত্রিকা ঘোষণা দিয়েছেন তারা আইপিএল এর কোনো সংবাদ পরিবেশন করবে না। এরকম দেশপ্রেমিক সমস্ত মিডিয়াগুলো যদি এইভাবে ঘোষণা দেয় যে তারা আইপিএল সম্প্রচার করবে না, বাংলাদেশ থেকে দেখাবে না, সরকার যদি বাংলাদেশের মানুষের এই আবেগের প্রতি সম্মান দেখিয়ে তারা যদি আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে, ভারতের সকল অপকর্ম এবং হঠকারী সিদ্ধান্তের মুখের উপরে এটি হবে বড় চপেটাঘাত। এবার চলুন আমরা ওই বিষয়টিতে ফিরে যাই। কোন অদৃশ্য কারণে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। এ ব্যাপারে অনুসন্ধানে একটি বিষয় উঠে এসেছে, যারা নির্বাচন পরিচালনা করছে তাদের ভিতরে মূলত একটি ভয় প্রবেশ করেছে এবং এই ভয়ের জায়গা থেকেই, এই ভীতি থেকেই মূলত তারা জামাত ইসলামকে ক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চাচ্ছে এবং তারা কোনো মতো অবস্থায় চাচ্ছে না বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলাম অধিষ্ঠিত হোক। কি তাদের সেই ভয়? তাদের সেই ভয় হচ্ছে যেহেতু আদর্শিক কারণে জামাত ইসলাম দুর্নীতির বিরুদ্ধে সবসময় জিরো টলারেন্স, এটি জামাতের আদর্শ এবং জামাতের এই আদর্শের কারণে ইতিপূর্বে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে যখন দেখেছে, সবাই যখন একই গোয়ালের গরু, ঠিক তখন তারা এবারে 2026 সালের নির্বাচনকে বাংলাদেশের একটি রাজনৈতিক প্যাটার্ন পরিবর্তনের মাধ্যম হিসেবে নিয়েছে। তাদের ভিতরে এই অবস্থা বিরাজ করছে এবং এই চিন্তা ভাবনা তাদেরকে নাড়িয়ে দিয়েছে যে সবাইকে তো দেখেছি, দুর্নীতি যেহেতু কমে না, চাঁদাবাজি যেহেতু কমে না, এবার জামাত ইসলামকে দেখবো। যেহেতু তারা সুযোগ থাকার পরেও বিগত সময়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে, পার্লামেন্ট সদস্যের দায়িত্ব পালন করেছে, যেহেতু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় নাই, ওঠে নাই, এবং চাঁদাবাজির কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে ওঠে নাই, সুতরাং এদেরকে একটু দেখতে হবে। মানুষের চাওয়া পাওয়াটা যখন এইটা হয়েছে এবং এটি মাঠ জরিপে উঠে এসেছে, বাংলাদেশে যারা এস্টাবলিশমেন্ট আছে, যারা আমলা আছে, যারা নির্বাচন পরিচালনার সাথে নিয়োজিত, তারা প্রত্যেকেই এই বিষয়টি জেনে গেছে এবং এই রিপোর্ট তাদের হাতে পৌঁছে গেছে। সুতরাং তাদের কপালে একটা ভাঁজ পড়া খুবই স্বাভাবিক, কারণ যে পেট হারাম দিয়ে ভরে গেছে সেই পেট হালাল দিয়ে আর কখনোই ভরবে না। বিশেষ করে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমলা, সরকারি কর্মকর্তা, কর্মচারী, এমনকি ছোট ছোট সরকারি অফিসের পিয়ন পর্যন্ত যে সীমাহীন লুটপাট করেছে, দুর্নীতির মাধ্যমে যে কারি কারি অর্থ কামাই করেছে, তারা তাদের দৈনন্দিন জীবন নির্বাহের ক্ষেত্রে ব্যয়ের লাগাম একেবারে ছেড়ে দিয়েছে। সুতরাং হঠাৎ করে যদি কেউ তাদের আয়ের লাগাম টেনে ধরে, তাহলে তারা তো তাদের ব্যয়ের লাগাম টেনে ধরতে পারবে না, ব্যয় তো তাদের ওই গতিতেই ছুটতে থাকবে, যেহেতু তারা অভ্যস্ত হয়ে গেছে। সুতরাং এই ভয় তাদের ভিতরে প্রচন্ড আকারে প্রবেশ করেছে যে তাহলে জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তারা দুর্নীতি করতে পারবে না, ঘুষ খেতে পারবে না, লুটপাট করতে পারবে না, অবৈধ ইনকাম করতে পারবে না, অবৈধভাবে সম্পদ অর্জন করতে পারবে না। এই ভয় তাদেরকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। কারণ এদেশের সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমলা, পিয়ন, গোটা জাতি যেন একটা আপাদ মস্তক দুর্নীতিতে পড়ে গেছে। ব্যতিক্রম যে দুই একজন নাই এমনটি নয়, সবাই আবার অন্যভাবে নেবেন না। যারা অবশ্যই সৎ মানুষ কিছু আছে, কিন্তু সেই সংখ্যাটা অত্যন্ত নগণ্য, হাতে গোনা। এছাড়া অধিকাংশই আপনার সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, র্যাব থেকে শুরু করে, সচিব, উপসচিব, পিয়ন, অফিসার, যেখানে যাই বলেন না কেন, যারা আছে এই ধরনের সরকারি কর্মকর্তা, কর্মচারী যারা আছে, প্রত্যেকেই প্রচন্ড রকমের একটা ঝুঁকির ভিতরে আছে, ভয়ের ভিতরে আছে যে তাদের ইনকাম কমে যাবে। এই ভয় থেকে মূলত তারা জামাত ইসলামকে যে কোনো ভাবে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছে। ডক্টর ইউনূসকে উপেক্ষা করেই বাংলাদেশে অবিশ্বাস্য ঘটনা ঘটে গেছে। সবাই নড়ে চড়ে বসেন যে কি করছে। আবারও সেই হাসিনার এস্টাবলিশমেন্ট দৃশ্যপটে, পুরনো এস্টাবলিশমেন্ট সব আছে। বিপ্লবী সরকার গঠন না করা 5 আগস্টের পর কত বড় ভুল ছিল। এই চুপ্পুর হাতে শপথ নেয়া, হাসিনার ফেলে দেয়া সংবিধানের আলোকে শপথ নেয়া কত বড় ভুল ছিল। এখন দেখেন কি ঘটছে, আপনি অবাক হবেন কি ঘটছে বাংলাদেশে। টু ডু ইমাজিন? না, অবিশ্বাস্য, আনইমাজিনেবল, আনবিলিভেবল ঘটনা ঘটছে।
ঘটে গেছে। জুলাই যোদ্ধা, হাসিনা পতন আন্দোলনের অন্যতম নেতৃত্ব দানকারী, ঘটনার কোরিলেশনস আমরা খুঁজে পেয়েছি। ডিটেইলস বলবো, আপনারা আশ্চর্য হবেন যে আপনারা যারা জুলাইতে যুদ্ধ করেছেন, আপনারা সবাই, আপনাদের সামনে ফাঁসির দড়ি ঝুলছে, আপনাদের মাথার পাশে গুলি লোড করা, যে কোনো সময় এক একজন চলে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আটক, আপনারা জানেন। আমরা থানা পুড়িয়ে দিয়েছি, এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছি, এমন বক্তব্যের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহাদি হাসানকে আটক করেছে পুলিশ। এতটুকুই যথেষ্ট। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই মাহাদি হাসান সে ৭১-এর বীরশ্রেষ্ঠ হোক আর ২৪-এর বীরশ্রেষ্ঠ হোক, আমি এই মাহাদিকে ২৪-এর বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়ার পক্ষে। ওই ছেলে সাহস করে বলেছে এবং এই কাজ যারা করেছে তারাই তো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ তাহলে কে? দুজন পুলিশ সদস্যকে যারা ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারের সাথে যাত্রাবাড়ির দিকে, এই কাজ যারা করেছিল তারা বীরশ্রেষ্ঠ। এদেরকে খুঁজে বের করে বীরশ্রেষ্ঠ উপাধি দিতে হবে। দিস ইজ রিয়ালিটি। নইলে জুলাইয়ের প্রজন্ম কেউ বাঁচবে না। দর্শক আসেন, দেখেন এখানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাহাদি হাসানকে আটক করা হয়েছে, আপনি কি মনে করেন? ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে সরাসরি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইউনূসকে এনেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এতে কোনো সন্দেহ নেই। সেই ইউনূস থাকতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাকে আটক করা হয়েছে না, এটা তো হতে পারে না। ইউনূসের কথাই চলছে না, ইউনূসকে উপেক্ষা করে তাকে ধরা হয়েছে। কার কথায় ধরা হয়েছে? সেনাপ্রধানের কথায়। খেলা কোন জায়গা থেকে চলছে আমি আসছি। রাষ্ট্রপতি তো আছেরই, রাষ্ট্রপতিও আবার পদত্যাগ করতে চান, ইউনূস নাকি তাকে দাম দেয় না, ক্ষোভ দেখান, কত কিছুই তো আপনারা দেখেছেন, সামনে অনেক কিছু দেখবেন। তবে যত কিছুই হোক না কেন, আমরা আর একটা বিপ্লব করবো, আবার জীবন দিব, কিন্তু বাংলাদেশে আমাদের জুলাই বিপ্লবকে ব্যর্থ হতে দিব না। অতএব প্রয়োজনে আরেকটা বিপ্লবের জন্য প্রস্তুতি গ্রহণ করুন যদি বেঁচে থাকতে চান। আমরা যে বিপ্লব করেছি সেই বিপ্লবের কোনো দাম নেই, আইনি কোনো ভিত্তি নেই, আমাদেরকে ভুজুং বাজুং বোঝানো হয়েছে। দেখেন, থানা জ্বালিয়ে দিয়েছি, অমুককে পুড়িয়ে দিয়েছি, এই তো। এই কারণে গ্রেপ্তার করা হবে কেন? এর চাইতে শ্রেষ্ঠ কথা আর কি হতে পারে যে থানা জ্বালিয়ে দিয়েছে? এইটাই তো হাসিনা পতন আন্দোলনের মূল নিয়ামক ছিল। পুলিশ তো গণহত্যাকারী পুলিশ ছিল, এরা তো মানুষকে গণহারে হত্যা করেছে, একটা গুলি করে যায় একটা, মরে একটা, বাকিগুলো যায় না, মনে আছে না? লাশ পুড়িয়েছে, ভ্যানের উপর স্তূপ লাশ, কি করেছে? এটা কোন পুলিশ আপনি চিন্তা করেছেন? কি জঘন্য নির্যাতন করেছে, থানার ভিতর ঢুকিয়ে বুকের উপর বুট দিয়ে চেপে ধরে গুলি করেছে মাথায়, কত হাজার হাজার ঘটনা। অতএব তখনকার সময়ে জুলাই আগস্টে হাসিনার পতনের একমাত্র উপায় ছিল থানা জ্বালিয়ে দেওয়া, পুলিশ অস্ত্র লুট করা এবং পুলিশকে জয় বাংলা করে দেওয়া। এবং এই কাজ শুরু হয়েছে, তারপরেই কিন্তু পুলিশ চুপসে গেছে, জনগণ রাস্তায় নেমে যেতে পেরেছে। ৪ তারিখ ৩ তারিখ তো পুলিশ ছিল না, কেন? ওই যে ঝুলানো হয়েছে, তাদেরকে না ঝুলালে পারতেন না। অতএব এই কাজের সাথে যারা জড়িত তারা এক একজন বীর শ্রেষ্ঠ, আর সেই বীর শ্রেষ্ঠদের গ্রেপ্তার করা হচ্ছে। এই মাহাদি এদের যদি কোনো ফৌজদারি অপরাধ থাকে, সে যেই হোক না কেন, তাকে গ্রেপ্তার করতে হবে, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু না, তাকে গ্রেপ্তার করা হয়েছে ওই থানা জ্বালিয়েছি, পুলিশকে এই করেছে, এটা কেন বলেছে? এই কারণ বুঝতে পারছেন? কোথায় আছেন? এখন তার মুক্তি নিয়ে এটা নিয়ে আবার আগ্রহ নেই। তাকে ১ ঘন্টার মধ্যে মুক্তি দিল না কয় ঘন্টার মধ্যে, না কি না জামিনে, ওটা নিয়ে কোনো আগ্রহ নেই। তাকে গ্রেপ্তার করেছে, কেন করেছে, কারা করেছে, আমি ভালোভাবে স্ক্রুটিনাইজ করেছি। ইউনূস সরকার এই গ্রেপ্তার চায়নি, এটা বলবে না তারা। এমন কোন মহা শক্তিশালী কেউ এই গ্রেপ্তার করিয়েছে যেখানে ইউনূস সরকার অসহায়? কারা? শরীফ ওসমান হত্যার সাথে যারা জড়িত তারাই এই মাহাদি হাসানকে আটক করিয়েছে, এবং যারা ওসমান হাদির হত্যার রহস্যের জট খুলতে দিচ্ছে না তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এবং কেন এই মাহাদিকে টার্গেট করা হয়েছে? দর্শক, ওসমান হাদি যেরকম আনকম্প্রোমাইজিং ছিলেন, নন কম্প্রোমাইজিং, বিপ্লবী, এবং ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতেই হবে ওসমান হাদিদের জন্য, সেটা বাধ্য হতে ইউনূস সরকার। ওই ওয়ান কাইন্ড অফ ওসমান হাদি এই মাহাদি। ব্যক্তি জীবনে তার কিছু অপরাধ এটা আলোচ্য বিষয় না। এই মাহাদি ২০২২ সালে ২৩ সালে হাসিনাকে লেডি মাফিয়া, শামীম ওসমানকে গুন্ডা, ওবায়দুল কাদেরকে জোকার বলেছেন, যেটা অকল্পনীয় ছিল বাংলাদেশে। এরকম এক্সেপশনাল ফিগার যারা, তাদেরকে ধরে ধরে কাউকে হত্যা করা হবে, তাকে কাউকে আটক করা হবে, বাকিদেরকে ডিটারেন্স মানে ভয়ের মধ্যে রাখা হবে। এক পর্যায়ে সরকার ক্ষমতা আসলে, মানে নতুন কোন সরকার ক্ষমতা আসলে একটা পিলখানা ট্র্যাজেডির মতো ট্র্যাজেডি ঘটানো হবে, যে ট্র্যাজেডিতে গুরুত্বপূর্ণ সব সমন্বয়ক হত্যা করা হবে। আপনি বুঝতেও পারবেন না কিভাবে। যেমন সাপোজ নতুন সরকার ক্ষমতা এসেছে, মন্ত্রী পরিষদ শপথ নিয়েছে, জুলাই যোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠান করবে, ওই সম্মাননা অনুষ্ঠানে বোমা হামলা করে বা যে কোনো একটা ভাবে দেখবেন যে সব সমন্বয়ক হত্যা করে ফেলবে, সবাই এক জায়গায় যাবেন নানান ভাবে, এটা ইমাজিনারি, এদেরকে বাঁচতে দিবে না। এখানে ইউনূস সরকারও নিরুপায়, ইউনূসকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এখানে স্বাভাবিক একটা যুদ্ধ হলে, একটা বিপ্লব হলে এই থানায় পুলিশকে এই ধরনের ঘটনা ঘটাতে হয়, সেটা আমাদের দেশের জনতা করে। শুধু এটা না, পরিকল্পনা আরো ছিল, নাহিদ নিজে বলেছেন, তার কাছে ভিডিও এখনো আছে, সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিতেন প্রয়োজনে যদি হাসিনা না পালাতো,
যে না আমরা থানা থেকে যে অস্ত্র লুট করেছি বা আরো নিব, যুদ্ধ করবো সরাসরি। আসিফ সবার কাছে রেকর্ড ছিল, আমি জানি হাসনাতদের ধরনের পরিকল্পনা ছিল এবং আমার স্পষ্ট ঘোষণা ছিল, আপনারা যারা শুনেছেন। এই 3 তারিখে আমি ঘোষণা দিয়েছিলাম, 5 আগস্টের আগে 2 দিন আগে, যে পুলিশের যেসব অফিসাররা গুলি করে, সেনাবাহিনীর কেউ যদি গুলি করে থাকে, তাদের পরিবারের তাদের বাসা কোথায়, তাদের স্ত্রী সন্তান মার্কেটে যায়, স্কুলে যায়, আমার সন্তানদেরকে যেসব পুলিশ গুলি করে ওদের স্ত্রী সন্তানদেরকে আমরা জয় বাংলা করে দিব। এটা 3 তারিখে আমার কথা ছিল। উগ্রবাদী হিন্দুদের দাবির মুখে নতি স্বীকার করে ভারতীয় ক্রিকেট বোর্ড কেকেআর কে নির্দেশ দেয় যে মুস্তাফিজকে বাদ দিতে হবে তোমাদের টিম থেকে, এবং উপায় না দেখে কেকেআর এর মালিক শাহরুখ খান অনিচ্ছা সত্ত্বেও মুস্তাফিজকে তারা বাদ দিয়ে দেন এবং মুস্তাফিজ বিষয়ক সমস্ত পোস্ট তাদের সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেন। দর্শক, মাত্র কিছুদিন আগে মুস্তাফিজকে প্রায় 9 কোটি রুপি দিয়ে এই কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছিল এবং তারপর থেকে ধারণা করা হচ্ছিল যে উগ্র হিন্দুবাদীরা হয়তো এই হাসিনার পালিয়ে যাওয়াকে সহ্য করতে পারতেছেন না, এই কারণে বিভিন্ন জায়গায় হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে তারা এই মুস্তাফিজকে আসলে খেলতে দিবেন না, তারা হুমকি দিচ্ছেন, তারা প্রতিহত করবেন, তারা গন্ডগোল করবেন, পিচ খুলে ফেলবেন ইত্যাদি ইত্যাদি। তো এগুলো সবই ছিল বিচ্ছিন্নভাবে উগ্র হিন্দুত্ববাদীদের আসলে একটা উস্কানি। কিন্তু এই উস্কানিতে পা দিয়ে খোদ ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই তারা নির্দেশ দিল যে মুস্তাফিজকে বাদ দিতে হবে এবং অন্য খেলোয়াড় নিতে হবে। সুতরাং মুস্তাফিজকে বাদ দেওয়া হলো এবং এরপরই বাংলাদেশ সরকার, এটা কিন্তু গোলামী সরকার নয়, এটা কিন্তু হাসিনা সরকার নয়, এটা হচ্ছে ইউনূস সরকার, তারা এই সন্ধ্যাবেলায় জরুরি বৈঠকে বসলো এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার পদত্যাগের পর বর্তমানে ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল। তিনি একটু আগে ফেসবুকে বাংলাদেশ সরকারের গৃহীত সিদ্ধান্তের কথা জানালেন। কি পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ শুনলে আপনিও চমকে উঠবেন দর্শক, আমিও চমকে উঠেছি। ওই সিদ্ধান্তের শেষ লাইন হচ্ছে গোলামীর দিন শেষ। আমি একটু আসিফ নজরুলের ফেসবুক পোস্ট আপনাদেরকে পড়ে শুনাই। আসিফ নজরুল লিখেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে এবং বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। আবার পড়ি, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপে খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। মানে ভারতে যে বিশ্বকাপ হবে সেই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যেতে পারবে না, বাংলাদেশ নিরাপদ মনে করে না, কারণ যেখানে একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়ার পরেও খেলতে যেতে পারে না এই উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদের কারণে, সেখানে পুরো ক্রিকেট টিমের নিরাপত্তাটা কোথায়? সুতরাং ক্রিকেট বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। যেই খেলাগুলো হওয়ার কথা ভারতে বাংলাদেশের সঙ্গে, ওগুলো যাতে শ্রীলঙ্কায় ট্রান্সফার করা হয়। আমি তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে অনুরোধ করেছি যে বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেয়, যাতে বাংলাদেশের মাটি থেকে আইপিএল এর কোনো খেলা সম্প্রচার না হয়, কেউ দেখতে না পারে। আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নিব না। গোলামীর দিন শেষ, স্পষ্ট বার্তা এবং কড়া পদক্ষেপ। আমি এটা বলেছি একটু একটা ভিডিওতে যে এই সমস্ত ওই যে নেকু পশু মুন্নু ওগুলো করলে আর চলবে না। আমার প্রতিবেশী আমাকে গত 54 বছর ধরে স্বাধীনতার পর থেকে দিনের পর দিন একই ধরনের নির্যাতন মানে অত্যাচার সহ্য করতে করতে আর কত আমিও চুপ করে থাকবো? ওই ধরনের পররাষ্ট্রনীতি এগুলো ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই পররাষ্ট্রনীতি ভারতে পালিয়ে গেছে। এটা নতুন বাংলাদেশ। আমরা শান্তি চাই, আমরা ভারতের সঙ্গে সহাবস্থান চাই, কিন্তু ভাইরে ওদেরও চাইতে হবে। আমি আমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করি, বিনিময়ে আমি ভালো ব্যবহার প্রত্যাশাও করি, তাই না? কিন্তু সেটা কোথায়? আমি মনে করি যে সরকার যে পদক্ষেপ নিয়েছে এই পদক্ষেপ আরো আগেই নিতে ছিল। অনেকে আছে বলবে যে সবসময় বলে এগুলো যে কি হবে, এবং কিছু আওয়ামী লীগের লোক আছে, আমি এই আওয়ামী লীগের লোকদেরকে না মানে ভারতীয় মনে করি, ওরা বাংলাদেশের প্রতি ওরা খুশি হয়। যেমন মুস্তাফিজকে বাদ দিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স, আওয়ামী লীগের মনে খুশির বন্যা, তারা আরো ব্যাখ্যা করতেছে যে ইউনূস দায়ী, এই দায়ী সেই দায়ী। দীপচন্দ্র দাস মারা গেছে, এরকম তো আগেও তো ঘটছে, তাই না? এটা তো নতুন না, বাংলাদেশে এরকম হয়, ভারতেরও বেশি হয়। ভারতে এই গত মনে হয় 1 মাসের ভিতর 8-10 জন মুসলমানকে মারছে পিঠে ভারতে। সেই ভারত আমাদের এখানে দীপচন্দ্র দাসের মৃত্যু নিয়ে তারা কি করলো? আরে আমাদের বাংলাদেশে তো ভারতীয় দূতাবাস সামনে আসতে পারে না, কিন্তু ভারতে তারা বারবার চেষ্টা করেছে বাংলাদেশ হাইকমিশনকে আক্রমণ করার জন্য, বারবার হুমকি দিয়েছে, যা খুশি তা করেছে এবং পুলিশ নিশ্চুপ থেকেছে। এবং তখনই আমি বুঝেছি যে এটা আসলে ভারতীয় উগ্রবাদীদের প্রতি সরকারের সমর্থন আছে। এবং যখন এই মুস্তাফিজকে বাদ দেওয়ার নির্দেশ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, তখন কিন্তু এই বিজেপি নেতারা, এই আরএসএস নেতারা, এই শিবসেনারা তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। ভালো কথা, 9 কোটি রুপি আমাদের ক্রিকেটার নিলেন না, কিন্তু এর ফলাফল কি ভালো? দেখুন, এই উপমহাদেশে কিন্তু ক্রিকেট খুবই জনপ্রিয়। ক্রিকেট খেলা অনেকেই খেলে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, ইংল্যান্ড, কিন্তু ক্রিকেটের যে মূল ইনকামটা সেটা কিন্তু এই ভারত, পাকিস্তান, বাংলাদেশ থেকে হয়, শ্রীলঙ্কা থেকে হয় কিছু কিছু। সুতরাং ক্রিকেটের এই বাজারটা কিন্তু এখানে। এবং বলা হয় যে আইপিএল সবচেয়ে বেশি টাকা কামায় ইন্ডিয়া থেকে, তারপরই বাংলাদেশ থেকে। সুতরাং এই যে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিল যে আইপিএল এর সত্ত্ব বা সম্প্রচার বাতিল করবে, এটা একটি সঠিক পদক্ষেপ এবং এতে ভারত ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নাই। ক্রিকেট হচ্ছে একটি খেলা, সেই ক্রিকেটকে রাজনীতির ভিতরে ঢুকালো কে? ভারত।
এবং দক্ষিণ এশিয়ার যে ক্লাব ভিত্তিক খেলাগুলো হয় এতে সবচেয়ে বড় খেলা হচ্ছে আইপিএল, কোনো সন্দেহ নাই। এবং সেই আইপিএলে কিন্তু পাকিস্তানি ক্রিকেটাররা অলরেডি খেলতে পারে না, এবং এখন যুক্ত হলো বাংলাদেশের নাম। তাহলে এই ক্রিকেট নিয়ে ভারতের যে সফট পাওয়ার, যে সফট প্লে গেম, যে শক্তি, যে মোরলগিরি, এটা কোথায় যাবে? যখন পাকিস্তানও বলবে যে আমরা ভারতে গিয়ে খেলবো না, বাংলাদেশ বলবে আমরা ভারতে গিয়ে খেলবে না, তখন ভারতের এই শক্তি কোথায় যাবে? ভারত কি সেদিক চিন্তা করেছে? ভারতের সেই চিন্তা নাই। ভারতের মাথায় হচ্ছে শুধু ওই উগ্র হিন্দুত্ববাদিতা, এবং তাদের সরকারও হচ্ছে ওই চিন্তা ভাবনা পোষণ করে। বাংলাদেশ এখন আর ভারতের গোলামি করতে রাজি না, গোলামির দিন শেষ। শেখ হাসিনার আমলে একের পর এক ভুয়া নির্বাচন, শেখ হাসিনার আমলে গণহত্যা, আলেমদেরকে নির্যাতন, বিরোধী দলকে গুম খুন নির্যাতন, সবকিছুকে অন্ধভাবে সমর্থন দিয়ে গেছে ভারত। এবং হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা মেনে নিতে পারেনি, তাদের অন্তরে দাউ দাউ করে আগুন জ্বলছে যে আমাদের এই 15 বছর ধরে আমাদের এই সাজানো সংসার ক্রমে 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 আমাদের এই হিন্দুত্ববাদের প্রসার, ভারতের পরে বাংলাদেশের প্রসার, এবং পুরো এই দেশটাকে সাংস্কৃতিকভাবে, তারপর আস্তে আস্তে আধিপত্যবাদের মাধ্যমে পুরো দেশটাকে গ্রাস করার যে আমাদের চিন্তা ভাবনা, সেগুলো সব ধূলিসাৎ হয়ে গেল 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সুতরাং এই নতুন বাংলাদেশকে আমরা মানি না, এই বাংলাদেশকে আমরা চাই না। এভাবে হিংসায় জর্জরিত হয়ে ভারত একের পর এক পদক্ষেপ, পাল্টা পদক্ষেপ ইত্যাদি দিচ্ছে। তবে আমাদেরও দোষ আছে, কারণ আমরা এই বাংলাদেশ স্বাধীনতা 54 বছরেও খাদ্যের সংসম্পূর্ণ হতে পারিনি। এখনো সস্তায় খাবার কেনার জন্য আমাদেরকে ভারত থেকে খাবার কিনতে হয়, যেটা অবশ্যই আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। কিন্তু দর্শক, আস্তে আস্তে ভারতের উপর থেকে আমাদের নির্ভরশীলতা কমাতে হবে, এবং এক পর্যায়ে বন্ধ করে দিতে হবে। এটা দুটো প্রকার হবে, একটা হবে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবে, একটা হচ্ছে আমরা নিজেরাই সংসম্পূর্ণ হবো, দ্বিতীয় হচ্ছে যে ভারতের উপর আর নির্ভরশীল হওয়া লাগবে না। আমি নিজেই বলেছি যে পৃথিবীতে বন্ধু রাষ্ট্র বলে কিছু নেই, রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্র সম্পর্ক হয় শত্রুতার ভিত্তিতে। যাই হোক, আমি মনে করি বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমি আসিফ নজরুলকে ধন্যবাদ জানাই। এখন যদি বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে বলে, এখন বাংলাদেশ বলেছে যে তারা ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, পাকিস্তানও যদি একই হয় বলে যে তারাও ভারতে গিয়ে কোনো ক্রিকেট খেলবে না, তাহলে এই ক্রিকেট বিশ্বে ভারতের মোরলগিরি একদম শেষ হয়ে যাবে। ছাত্রীদের মনে আগুন জ্বালিয়ে দিলেন তারেক রহমান। অর্থাৎ বাংলাদেশের ফ্যাসিস্ট গ্রুপের কিছু ছাত্রী সংগঠন ছিল, তাদেরকে কখনো জামাত বা কখনো বিএনপিতে পুশিং করে তারা চেয়েছিল এই শক্তির মধ্যে একটা ফাটল ধরাতে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর যখন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনগুলো তারেক রহমানের সাথে শোক জানাতে দেখা করছিলেন, এর মধ্যে সবচেয়ে আলোচনার যে বিষয়টি আসছে সেটি হলো ছাত্র শিবির এবং জামায়াত, তারা তারেক রহমানের সাথে দেখা করেছেন, শোক জানিয়েছেন, শোক বইতে স্বাক্ষর করেছে। সঙ্গে সঙ্গে ছাত্রীদের ভেতরে আগুন ধরে গেছে, সাহেবদের মনে দাউ দাউ করে আগুন জ্বলছে। কারণ এই আগুন নেভাবেন কি করে আসলে? তারেক রহমান এবং শিবিরের মধ্যে আসলে কি কথা হয়েছিল পর্দার আড়ালে? জানতে চান তো? জানাবো। শিবির তারেক রহমানকে কি বলেছে সেটা তো জানতে চান আপনারা, এটাও জানাবো। তার আগে আরো একটা গুরুত্বপূর্ণ খবর দিয়ে আসি। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় নির্বাচনের যারা মনোনয়ন দিয়েছেন, সেখানে একটি সংগঠনের মনোনয়ন অনেক জায়গা থেকে বাতিল হচ্ছে বিভিন্ন অভিযোগ তুলে। আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে যে যাদের বিরুদ্ধে অনেক ঋণ খেলাপির অভিযোগ আছে, অনেক রকম অভিযোগ আছে, তাদের মনোনয়ন বহাল আছে। তো এই পরিপ্রেক্ষিতে দেখলাম হাসনাত আব্দুল্লাহ তিনি স্পষ্ট বক্তব্যে বলেছেন যে বিএনপিকে সুবিধা দিচ্ছে বর্তমান সরকার বা নির্বাচন কমিশন, এবং অন্য রাজনৈতিক দলগুলোর উপর বা তাদের সাথে অবিচার করছে নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তারা। এবং হাসনাত আব্দুল্লাহ অভিযোগ তুলেছেন যে এই পরিস্থিতিতে ফ্রি ফেয়ার ইলেকশন সম্ভব কি করে, যেখানে রিটার্নিং অফিসার একটি দলের মনোনয়ন অনেক জায়গা থেকে বাতিল করছেন। কক্সবাজার 2 অর্থাৎ কক্সবাজারের 2 নম্বর আসনের হামিদুর রহমান আজাদ সাহেবের মনোনয়ন বাতিল হয়েছে, যশোরের একজন ডক্টরের জামানত কি বলে মনোনয়ন বাতিল হয়েছে। কিন্তু যাদের বিরুদ্ধে সর্বাধিক অভিযোগ আছে, ঋণ খেলাপি থেকে শুরু করে গোপন ব্যক্তিগত তথ্য গোপন সহ নানান রকম, তারা পুনর্বহালে আছে কেন? এটা হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন। এবং তিনি স্পষ্ট করে বলেছেন যে একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে সরকার এবং তার সিস্টেম, মানে তার যেটাকে বলে নির্বাচন কমিশন বা সারা দেশে যে আমলারা বসে আছেন, সেই সরকারি আমলারা। অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত দিবেন, হাসনাত আব্দুল্লাহ ঠিক বলছেন নাকি ভুল বলেছেন। এবার আসলে 2 নম্বর যে বিষয়টিতে, সেটি হলো খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ শুধু নয়, পুরো পৃথিবী যে দৃশ্যটি দেখেছে সেটি ছিল বাংলাদেশের রেকর্ড পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছিল কেবল খালেদা জিয়াকে এক নজর শ্রদ্ধা জানাতে, তার জানাতে অংশ নিতে। পৃথিবীর ইতিহাসে এটি বিরল ঘটনা, সকল রেকর্ড ভেঙেছে। এরপর পরই আমি কয়েকটা সূত্রে জেনেছি দিল্লিতে অনেক টেনশন তৈরি হয়েছিল যে যাকে এতটা বছর ধরে মিথ্যা রাজনৈতিক ইস্যু তৈরি করে আগুন জ্বালাও, আগুন পড়া কি মানুষ মারো পড়ো, কিংবা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি করে সাজা দেওয়া, এই যে বিভিন্ন জিনিস, তারেক রহমানকে প্রথম আলো ডেইলি স্টারকে দিয়ে খাম্বা বা দুর্নীতির বরপুত্র বানানোর যে খেলাগুলো, সব ব্যর্থ হয়ে গেছে এক জায়গায়। মানুষ জিয়া পরিবারকে ভালোবাসে, মানুষ জিয়া পরিবারের সাথে আছে, এটা ক্লিয়ার করে দিয়েছে এক জানা যায়। তার মানে 15-16 বছরে শেখ হাসিনা বা দিল্লির প্রেসক্রিপশনে হাজার হাজার কোটি টাকার যে মিডিয়া খেলা বা মিডিয়ার যে সন্ত্রাস, এটাকে ব্যর্থ করে দিয়েছে
একটি জানাজা, সেটা হলো বেগম খালেদা জিয়ার জানাজা। তার মানে জিয়া পরিবার বা খালেদা জিয়ার সাথে দেশের মানুষ আছে। তৃতীয় যে বিষয়টি, তারেক রহমান কল্পনা করেননি যে তার মায়ের মৃত্যুর পর এত মানুষ একসাথে জানাজায় আসবে। প্রশ্ন হলো, তারেক রহমান এই জানাজা থেকে কয়েকটা বার্তা পেয়েছেন। এক, তিনি বুঝতে পেরেছেন আগামীর রাজনীতি কোন টাইপের হওয়া উচিত, তার মায়ের স্টাইলে নাকি ভিন্ন কোনো আদলে। দুই, তিনি বুঝতে পেরেছেন তার মা পুরো দেশের রাজনৈতিক দলগুলোকে যে একটা ফ্রেমে রেখে তিনি যেটা অভিভাবকের আসনে ছিলেন, এটার বাস্তব রূপ। 3 নম্বর, বেগম জিয়া সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান পাওয়া একজন নেত্রী ছিলেন। তারেক রহমান এই জানাজা থেকে যে বার্তাগুলো পেয়েছেন, এটাও আগামী দিনে বিএনপির জন্য খুব পজিটিভ সাইড। কিরকম? যারা তারেক রহমানকে একটু অন্য পন্থায় নিতে চেয়েছিলেন, বিএনপির মধ্যে যারা আছেন, তারা ব্যর্থ হয়েছেন। তারেক রহমান বুঝতে পেরেছেন তার মা সঠিক পথে ছিলেন এবং তার রাজনৈতিক স্টাইলটাই বা তার রাজনৈতিক, যেটাকে আমরা বলবো কি যে আইডিওলজি, এটাই রাইট ছিল। যখন তারেক রহমানের সাথে দেখা করতে গেল ছাত্র শিবির, জামাত ইসলাম সহ বর্তমান বিরোধী জোটের যারা, বিরোধী মতের যারা, বাংলাদেশের ছাত্রী গ্রুপের মধ্যে আগুন জ্বলে উঠলো দাউ দাউ করে। তারা বললো বিএনপির জাপ গেল, বিএনপির জাপ গেল। কিন্তু তারেক রহমান অসম্ভবভাবে একটা ভালো ব্যাটিং করলেন। কি করলেন? তিনি শিবিরের ছেলেদেরকে কাছে ডেকে নিলেন, তাদেরকে আপন করলেন এবং তাদেরকে বললেন প্রথমে যে তোমরা তোমাদের বক্তব্যটা আগে তুলে ধরো, আমি আমার বক্তব্যটা তোমাদের দেব। ছাত্র শিবির বক্তব্য দিল, পাশাপাশি ডাকসুর যে ভিপি সাদিক কায়েম, তিনিও তার বক্তব্যটি দিলেন যে আমরা ফ্যাসিজম বিরোধী যে গ্রুপটা আছে, যারা নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখছি, আমাদের টার্গেট হলো আমরা বিভাজিত জাতি চাই না। আমরা চাই আমরা যারা সবাই মিলে এই ফ্যাসিজমকে, ফ্যাসিস্টদেরকে দূর করেছি, স্বৈরাচারকে দূর করেছি, আমরা যেন এক থাকি, এক প্ল্যাটফর্মে থাকি। তাতে করে একটা নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করতে পারবো। আমরা আসলে বাংলাদেশপন্থী। আমি সাদিক কায়েম এটা তারেক রহমানকে বোঝালেন যে আমরা বাংলাদেশপন্থী, আমরা এপার ওপারপন্থী না, একদম ঠিক বাংলাদেশপন্থী। সাদিক কায়েমের এই বক্তব্যটি ভালো লেগেছে তারেক রহমানের, কারণ জিয়া পরিবার পুরোপুরি বাংলাদেশপন্থী। আর তারেক রহমান সেই বাংলাদেশ পন্থাটি অ্যাকসেপ্ট করেছেন সাদিক কায়েমের কাছ থেকে। তিনি সাদিক কায়েমকে বললেন আমরাও তাই চাই। ছাত্র শিবিরের কাছ থেকে আমরা সবচেয়ে বেশি যে জিনিসটা চাই, সেটা হলো যে নতুন প্রজন্ম শিবিরকে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বগুলোতে দিয়েছে, যে নতুন প্রজন্ম শিবিরকে ভালোবাসে, শিবির তাদের আশা পূরণ করবে। কে বলছে? তারেক রহমান। দ্বিতীয়ত বললেন তারেক রহমান যে যারা ফ্যাসিস্ট বিরোধী একটি প্ল্যাটফর্ম তৈরিতে, মানে একটি প্ল্যাটফর্মে ছিল বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল সহ যারা, এনসিপি সবাই মিলে, অর্থাৎ বৈষম্য বিরোধীরা, তারা যেন এক থাকে। সাদিক কায়েম এবং তারেক রহমানের পুরো বক্তব্যটার জায়গাটা এখানে যে আমরা যেন এক থাকি, আমাদেরকে ফাটল ধরানোর জন্য বিভিন্ন পয়েন্ট থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমাদের নিয়ে খেলা চলবে। কে বলছে? তারেক রহমান। তাহলে আমাদেরকে এক থাকতে হবে এবং বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো। তারেক রহমান বললেন যে আমাদের রাজনৈতিক মতভেদ থাকবে, আমরা একে অপরকে রাজনৈতিক বিরোধী বানাবো, আমরা একে অপরের আদর্শিক লড়াইটা চালাবো, আমরা আমাদের নিজেদের ন্যারেটিভ প্রতিষ্ঠা করবো, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা এক থাকবো। কে বলছেন? তারেক রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, যাকে নিয়ে আমাদের ছাত্রীরা, আমাদের সেকুলাররা, বামরা এতদিন খেলছিল তারেক রহমানকে একটু ইন্ডিয়া ঘেঁষা বানাবে, একটু বাম ঘেঁষা বানাবে, ইসলাম বিরোধী বানাবে, ইসলাম ন্যারেটিভে তারেক রহমানকে একটা কি বলবো চাপে রেখে তারা তারেক রহমানকে ব্যবহার করবে, যে কারণে হাজার কোটি টাকা দিয়ে বামগুলোকে একটা সুন্দরভাবে গুছিয়ে তারেক রহমানের আশেপাশে জাল তৈরি করে বসিয়ে দিয়েছিল। সেই ব্যক্তিদের মাধ্যমে তারেক রহমানকে তারা একটা সেকুলার বানাবে বা ইসলাম বিরোধী বা জামাত বিরোধী। জামাত আর ইসলাম, ইসলাম এটা ভিন্ন জিনিস, জামাত ইসলামের একটা পার্ট। আবার বলছে জামাত চরমনায় একটা ইসলামের পার্ট, কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম যেটাকে আমরা বুঝি সেটা ইসলাম, সেটা কোনো রাজনৈতিক দল না, ইসলাম। তো যখন শিবিরের সাথে তারেক রহমান এই কথাগুলো বললেন এবং সোশ্যাল মিডিয়া আপনি ভালো করে নজর রাখেন, ছাত্রীদের মধ্যে আগুন চলে গেছে। তারা তারেক রহমানকে নিয়ে এখন জাপ গেল, বিএনপির জাপ গেল, এই শুরুটা করেছে। আমার প্রশ্ন হলো শাহিদ আলমরা তারা কবে থেকে বিএনপি করে? দ্বিতীয় প্রশ্ন, যারা বিএনপি বুদ্ধিজীবী সেজে গেছে তারা আসলে কবে বিএনপি ছিলেন? হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পর অনেকে বিএনপি সেজে গেছেন, এদেরকে ওপার থেকে বিএনপি সাজিয়ে এই বিএনপির মধ্যে ঢোকানো হয়েছে। এরা আগে কখনো বিএনপি ছিল না। বিএনপিকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এই ব্যক্তিগুলো 5 তারিখের পর বিএনপি সেজে গেছে। আর বিএনপির কিছু কি বলবো অর্ধপাগল এদেরকে নিজেদের অ্যাসেট মনে করতে শুরু করছে, আর এরা বিএনপিকে জ্ঞান দেওয়া শুরু করেছে। জিয়া পরিবারের চেয়ে বড় বিএনপি কে হবে? তারেক রহমানের চেয়েও যদি কেউ বড় বিএনপি সাজতে চায়, বুঝবেন তার মধ্যে কিছু একটা আছে, ঘাপলা আছে, বুঝতে পারছেন? বেগম জিয়ার চেয়ে বড় বিএনপি যদি আপনি সাজেন, তারেক রহমানের চেয়ে বড় বিএনপি যদি আপনি সাজেন, তাহলে বুঝবো আপনার মধ্যে ঘাপলা আছে, বুঝতে পারছেন? তো পুরো বিষয়টা হলো যে তারেক রহমান বোঝেন না কার সাথে কথা বলতে হবে, তারেক রহমান বোঝেন না কার সাথে বৈঠক করতে হবে, তারেক রহমান বোঝেন না কাদেরকে বুকে টানতে হবে। অবশ্যই বোঝেন। তো তারেক রহমান যদি বুঝেই থাকেন, তারেক রহমান যে কাজটা করবে সেটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এবং সমর্থন দিতে হবে। যদি আপনি না পারেন, মানে রাজনৈতিক খেলায়, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে ঘাপলা আছে। এখন যারা এতদিন বিএনপি যে আমাদের সাথে দূরত্ব সৃষ্টির খেলাটা খেলছে, তারা দেখলেন বেগম জিয়ার মৃত্যুর পর তাদের সেই খেলাটা ভেঙে চুরমার হয়ে গেছে। বেগম জিয়া একটা কথা বলতেন
20 দলীয় জোট, যেটা 4 দলীয় জোট থেকে শুরু হয়ে 20 দলীয় জোট পর্যন্ত গেছে, বেগম জিয়া জেলে যাওয়ার আগ পর্যন্ত এই জোটটা অটুট ছিল। এটাকে দিল্লি না ভাঙতে পারছেন, না ভাঙতে পারছে, না হাসিনা ভাঙতে পেরেছে। এত কিছুর পর ভাঙতে পারেনি। জামাতের 5-6 জনকে ফাঁসির কাস্টে ঝুলিয়েও পারেনি এই জোট ভাঙতে। বেগম জিয়া জেলে চলে যাওয়ার পর এটাকে ভাঙতে না পারলে দুর্বল করে ফেলেছিল শত্রুরা। যেহেতু তারেক রহমান দেশে ছিলেন না, তিনি কার্যত কিছু করতে পারেনি, কারণ তার যারা বাংলাদেশ টিম ছিল বিএনপি, তারা বেগম জিয়া জেলে যাবার পর তারা তাদের কাজটি বাস্তবায়ন করেছে, বিএনপিকে জামাত থেকে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু তারেক রহমান কৌশলে বাংলাদেশ প্রশ্নে সবগুলো দলকে যখন এক টেবিলে বসাতে গেছেন, তখনই ওপারে আগুন জ্বলে গেছে। এটা আপনারা বুঝতে পেরেছেন, ক্লিয়ার। এখন প্রশ্নটা হলো, অন্য গোষ্ঠী যারা আছে, যারা এখন বিএনপির সমালোচনা করছেন, এটা বলছেন সেটা বলছেন, তাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা যারা বিএনপিকে সেকুলার বানাতে চান অথবা জামাতকে পূর্ণাঙ্গ ইসলামিক ক্যাটাগরিতে ফেলে জিহাদি বানাতে চান, তাদের উদ্দেশ্য ভালো না। বিএনপি আওয়ামী লীগ না, বিএনপি কেন মানুষ ভালোবাসে জানেন? বিএনপি ন্যাশনালিস্ট, ইসলামিস্ট। যারা বিএনপিকে শুধু ন্যাশনালিস্ট মনে করেন, নট ইসলামিস্ট কাতারে ফেলবেন, তারা বিএনপির না, তারা বাম, রাম, সেকুলার, আর আওয়ামী, কি বলবো, লেসপেন্সার। বিএনপিকে মানুষ ভালোবাসছে তার প্রধান দুটো কারণ, জাতীয়তাবাদ এবং ইসলাম। এই দুটোর কারণেই বাংলাদেশে বিএনপি এত জনপ্রিয়, জিয়াউর রহমান এত জনপ্রিয়, বেগম খালেদা জিয়া এত জনপ্রিয়, তারেক রহমান এত জনপ্রিয়। তারপরে বিষয়টি দেখেন, তারেক রহমান তার মায়ের জানাজা যে বক্তব্যটি দিলেন, তিনি কাউকে কটাক্ষ করলেন না। সাম্প্রতিক সময়, শুধু সাম্প্রতিক না, তারেক রহমান লন্ডন থেকে যতগুলো বক্তব্য দিলেন, ভালো করে খেয়াল করবেন, তিনি বিভাজনের বিপক্ষে। বারবারই বাংলাদেশ গড়ার প্রশ্নে তিনি ঐক্যবদ্ধ জাতিকে চেয়েছেন, সবাইকে তিনি একটি প্ল্যাটফর্ম চেয়েছেন। যদিও বিএনপি নেতারা বলেছে আগামীতে সরকার গঠন বিএনপি করলে তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জামাতকে রাখবে না। এটি বিএনপি নেতারা বলেছেন, আমি তারেক রহমানের মুখ থেকে শুনিনি। তারা বলছেন যদি বিএনপি নির্বাচিত হয় তারা জাতীয় সরকার গঠন করবে, কিন্তু জামাত প্রশ্নে জামাত তারা হয়তো রাখবে না, এমন একটি ইঙ্গিত বিএনপি দিয়েছে। আবার একই প্রশ্ন যখন ডক্টর শফিকুর রহমানকে করা হলো, তিনি বললেন যে আগামীতে নির্বাচনে যদি জামাত জেতে, সেক্ষেত্রে তারা জাতীয় সরকার গঠন করবে। অর্থাৎ তাকে আবার পাল্টা প্রশ্ন করা হলো, জাতীয় সরকারে বিএনপিকে রাখবেন? তিনি বলেছেন যে অবশ্যই বিএনপি সবচেয়ে বড় একটি দল, তাদেরকে নিয়ে দেশ করতে হবে যদি জামাত ক্ষমতা আসে। তার মানে আমরা এটুকু বুঝলাম যে জামাত ক্ষমতা আসলে বিএনপিকে জাতীয় সরকারে রাখবে। বিএনপির কিছু নেতারা যদিও জামাতকে রাখতে চাচ্ছেন না, আমি বিশ্বাস করি তারেক রহমান জামাতকে নিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কারণ তার মায়ের হাত দিয়ে এই জোট গঠন হয়েছে এবং এই জোটটি দীর্ঘ চড়াই উত্তরানোর পর হাজার হাজার জীবনের বিনিময়ে জোট ভাঙেনি। কৌশলগত কারণে হয়তো তারেক রহমান জামাত প্রশ্নে অনেক সময় নীরব থাকেন, কিন্তু আমি এটুকু বিশ্বাস করি তারেক রহমান এমন একটি বলয় তৈরি করতে চাইছেন যে বলয়টি বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখবে, বাংলাদেশকে শক্তিশালী করবে। এই জন্য তারেক রহমান যাকে মারা লাগে মারবে, যাকে ধরা লাগে ধরবে, যাকে উঠানো লাগে উঠাবে, যাকে পুঁতে ফেলা লাগে পুঁতে ফেলবে। অর্থাৎ বাংলাদেশ প্রশ্নে তারেক রহমান বা জিয়া পরিবার আপোষ করবে না, এটা ইন্ডিয়াও চায়। একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়া কখনো তারেক জিয়াকে মানে জিয়া পরিবারকে তাদের বন্ধু মনে করে না। যারা প্রচার করেন, যারা বড় বাহিনী হয়ে প্রচার করেন, তারা হয়তো রাজনৈতিক কারণে করেন। হ্যাঁ, বিএনপির মধ্যে ওপারের কিছু এজেন্ট আছে, কিন্তু জিয়া পরিবার যে সবসময় বাংলাদেশের পক্ষে থাকে, এটা কিন্তু ইন্ডিয়া চায়। এখন হাসিনা নেই বলে বিকল্প হিসেবে তারা হয়তো একটা লিয়াজ করছে। এটি আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা দিয়ে শেষ করতে চাই, জামাতের আমির ডক্টর শফিককে নিয়ে আলোচনা শুরু হয়েছে যে তিনি ইন্ডিয়ার সাথে গোপনে যোগাযোগ করছেন এবং একটি গ্রুপ এটাকে খুব জোরে সোরে প্রচার করছে। এই গ্রুপটা সেই ছাত্রী গ্রুপ, ভালো করে বুঝবে, এটাই সেই ছাত্রী গ্রুপ। এদের কাজটাকে আমরা বুঝি, এরাও বলছে যে আমরা আসলে এদের ন্যারেটিভ বুঝতে পারি, এরা সবসময় ন্যারেটিভ নিয়ে একটু খেলে, এদিক ওদিক চেঞ্জ করে ন্যারেটিভ। ডক্টর শফিক সাহেবের বক্তব্যটা আমি পেলাম, যেটা বোঝানোর চেষ্টা করছি যে তিনি ভারতের সাথে গোপনে যোগাযোগ করছেন। আসলে রয়টার্সকে তার যে বক্তব্যটা দেওয়া হলো, তারপর তার যে বক্তব্যটা এলো, সেখানে যে বিষয়টা স্পষ্ট হয়েছে, মূলত ডক্টর শফিককে ভারত একাধিকবার যোগাযোগ মানে ভারতের পক্ষ থেকে যোগাযোগ করা হলো এবং ভারত তাদেরকে বলছিল যে আমরা আপনাদের সাথে বসতে চাই। এটা সংখ্যাটা 4 থেকে 8-এর মধ্যে, 4, 5, 6, 7, 8 এরকম। তো এইরকম একটা তথ্য আমাদের কানে এসছে। আমিরে জামাত অর্থাৎ জামাতের যিনি আমির, তিনি বলছেন যে আপনাদের সাথে আমরা যদি বসি সেটা প্রকাশ্যে বসবো, কোনো গোপন বৈঠক হবে না। যেহেতু রাজনৈতিকভাবে আমরা একটা বৈধ সংগঠন, আপনারা আমাদের প্রতিবেশী একটি দেশ, যদি আমাদের দলটাকে আপনাদের বন্ধু মনে হয় বা আমাদের দলটাকে আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়, রাজনৈতিকভাবে আপনারা আমাদের সাথে ওপেন বসবেন, বাকিদের সাথে যেভাবে বসে। মানে ভারত একটা শর্ত দিয়ে চাচ্ছিল ডক্টর শফিকের সাথে দেখা করতে, যে এই বৈঠকটা গোপন রাখবে তারা। তার মানে ভারত গোপনে জামাতের থেকে কি চায় একটা প্রশ্ন আসে, এক। অথবা ভারত গোপন রাখবে বলবে, কিন্তু ভারত একটা ছবি তুলবে, সেই ছবিটা ভারত মোক্ষম সময় পাবলিকলি ছেড়ে দিয়ে বলবে এই দেখো জামাত আমাদের সাথে গোপন যোগাযোগ রেখেছে, জানি জাতির কাছে জামাতকে ভিলেন না। এটা হয়তো তাদের উদ্দেশ্য। তো জামাত এটা বুঝে, জামাত তো অনেক পুরনো একটা রাজনৈতিক দল, দীর্ঘদিন হয়তো ক্ষমতা আসেন। ডক্টর শফিক জামাতের সাথে কি বলেন ভারতের সাথে বসেননি একবার, যেহেতু এটা গোপন রাখতে চাচ্ছে ভারত। সর্বশেষ তিনি তার ওপেন হার্ট সার্জারির পর। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।